আমার স্বামী আমাকে বলেছিল সে নাকি আমার পিছে খরচ করতে করতে এখন ক্লান্ত, তাই আমি আমার নিজের টাকায় প্রতিটি জিনিসের গায়ে স্টিকার লাগিয়ে দিলাম। মেঘলা, এই মাসের যার যত খরচ হবে সে নিজেই চালাবে, কারণ তোমার পিছনে খরচ করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত। কথাটা রাশেদ মানে আমার স্বামী বলেছিল, এমন আত্মবিশ্বাসের ভঙ্গিতে বলেছিল যেন এক মুহূর্তের জন্য ওর প্রতি আমার মায়ায় লেগে গিয়েছে। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ধনেপাতা কুচি করছিলাম। ছুরির কাটাকাটির আওয়াজ, তারপর ডালের বুদবুদ শব্দ এবং ফ্রিজের গুঞ্জন ছাড়া ঘরে আর কোনো শব্দই আসছিল না। আমি চিৎকার করিনি, কাঁদিনি, এমনকি আমার হাতের কাজটাও ছেড়ে দেইনি। শুধু গভীর একটা শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ খুব ভালো। শুধু রাশেদ ওই সময় আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে সে ঝড়ের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পেল এক অদ্ভুত শান্তি। সে বলল, খুব ভালো মানে? আমি বললাম, খুব ভালো মানে খুব ভালো। নিজের খরচ নিজে চালানোর বিষয়টা খুবই আধুনিক এবং ন্যাচারাল, সবকিছু পরিষ্কার থাকবে। চলো কাল থেকেই এটা আমরা শুরু করি। রাশেদের মুখ কতক্ষণ হা হয়ে রইল। আমার স্বামী রাশেদ ঢাকার একটা সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরি করত, খুব ভালো বেতন পেত, খুবই ভালো। কিন্তু কয়েক বছর ধরে সে এমন ভাবে চলছিল যেন ঘরের বাজার খরচ, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল সবকিছু যেন নিজে নিজেই পরিশোধ হয়ে যায়। অন্যদিকে আমি ছিলাম একটা বড় শিল্পপতি লজিস্টিকের ম্যানেজার। আমার বেতন তার চেয়ে বেশি ছিল, আমার কাজের চাপও তার চেয়ে অনেক বেশি ছিল। তাও প্রতি শুক্রবার আমি তার পুরো ফ্যামিলির জন্য রান্না করতাম। এমন ভাবে করতাম যেন আমাদের বাসা কোনো পারিবারিক ভোজন কেন্দ্র। রান্না করতে আমার বেশ ভালোই লাগতো, কারণ ছোটবেলা থেকে আমার মা আমাকে বলতো রান্না হচ্ছে এমন একটা উপায় যেটা হচ্ছে একটা মেয়ের একদম মন প্রাণ সবকিছু শান্ত করে দেয়। আমিও তাই ভাবতাম। তাই তো গরুর মাংস, বিরিয়ানি, কাচ্চি, পায়েস, জর্দা, যত যা আইটেম আছে সবকিছু আমি মন খুলে একদম রান্না করতাম। সমস্যাটা রান্নায় ছিল না, সমস্যাটা ছিল রাশেদের মা। প্রতি শুক্রবারে সে আমাদের বাসায় আসতো এবং হাতে নিয়ে আসতো অনেকগুলো খালি ডিব্বা, এবং খাবার শেষে শুধু মন্তব্য, মেঘলা আজকে ভাতটা নরম হয়ে গিয়েছিল, মাংসটা আর একটু লবণ হলে বেশি ভালো হতো, ঝালটা একটু কম হয়ে গিয়েছে, তবে বেশ ভালোই লেগেছে। যাই হোক, তুমি তো ভালো ইনকাম করো, তো আর একটু ভালো মানের গরুর মাংস কি আনতে পারতে না? এরকম অনেক গন্তব্য করে তারপরে খাওয়ার শেষে আমাদের ফ্রিজ থেকে খাবার বের করে নিজে ডিব্বা ভরে নিয়ে চলে যেত। কখনো নিত তার ছোট ছেলে রাশেদের জন্য, কখনো নিত তার ছোট ছেলে রাশেদের বউ নীলার জন্য বা তাদের বাচ্চা কাচ্চার জন্য। এমন মনে হতো যেন আমি পুরো পরিবারের শুধু খাওয়ানোর দায়িত্ব নেওয়ার জন্যই জন্মেছি। কেউ কখনো জিজ্ঞেসও করেনি খাবারের খরচ কত, কেউ একটা কখনো পাতিলও ধুয়ে দেয়নি। ধন্যবাদ বললেও তার পিছনে কোনো না কোনো একটা সমালোচনা তো থাকতো। সেই মাসে আমি আমার কৌতূহলবশত আমার হিসাবের ফাইলটা খুললাম। আমি আমার সব খরচ লিখে রাখার অভ্যাস করতাম। প্রতিদিনের মাংস, মাছ, সবজি, ফল, বাচ্চাদের স্কুল টিফিন সবকিছু, এভরিথিং আমি সবকিছু লিখে রাখতাম। তবে মাস শেষে হিসাবটা যোগ করতেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো। শুধুমাত্র শুক্রবারের দিনের খরচটা যোগ করতে আমার হিসাব হয়েছে 2 লক্ষ টাকার কাছাকাছি। আমি অনেকক্ষণ শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। 2 লক্ষ টাকা শুধু ভালোবাসার দায়িত্ববোধের নামে, যেটা দিয়ে কিনা আমি আমার নিজের জন্য অনেক কিছু করতে পারতাম। তবে দুঃখ একটাই, কেউ কখনো ভাবেনি যে এই টাকাগুলোরও মূল্য আছে। রাশেদ প্রতি মাসে সামান্য কিছু টাকা দিত, আর বাকি টাকা তার নতুন নতুন মোবাইল, দামি দামি গ্যাজেট, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এবং মায়ের ঔষধ, এইসব বিষয়ে খরচ করত। একদিন একটা ঘটনা আমাকে নতুন ভাবে ভাবিয়েছিল। রাশেদ একদিন বাসায় ফিরলো দামি একটা গেমিং কনসোল নিয়ে, আর বলেছিল মানসিক চাপটা একটু কমানোর জন্য এটা কিনলাম। অথচ সেই মাসেই আমি পুরো মাসের বিদ্যুৎ বিল, তারপর সমস্ত খরচ, এমনকি তার ছোট ভাতিজার স্কুলে একটা ব্যাগও কিনে দিলাম, কারণ শাহিদা বেগম মানে আমার শাশুড়ি বলেছিলেন ছেলেটা এই পুরনো স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে খুবই লজ্জা পায়। আমি যখন রাশেদকে একটু খরচের বিষয় খেয়াল রাখতে বললাম, মানে একটু বেশি দিতে বললাম, তখন সে এমন একটা দীর্ঘশ্বাস ফেললো যেন মনে হয়েছিল আমি তার সমস্ত কিছুর আত্মসাৎ করে ফেলেছি। আর একটা কথা বলল যে, মেঘলা তুমি সব সময় শুধু টাকার কথাই বলো। আমি আর কোনো কথা বলিনি, শুধু ওই কথাটা আমার মনে একদম গেঁথে গিয়েছিল। আসলে এই আলাদা হিসাবের ধারণাটা তার পুরোপুরি একদম নিজের ছিল না। প্রতি সপ্তাহ ধরে তার এক সহপাঠীর নাম বলেছিল, তার নাম নাইম। তার মুখে সবসময় একটাই কথা যে মেয়েরা সবসময় পুরুষের টাকায় চলে। এমনকি একদিন খাবার টেবিলে বসে শাহিদা বেগমও বলেছিলেন, এখন থেকে নিজেদের খরচ নিজেদের আলাদা করে হিসাব রাখাই সবচেয়ে ভালো। সেদিনই আমি সবকিছু বুঝে গিয়েছিলাম। ওরা সবসময় মনে করতো আমি মনে হয় রাশেদের টাকাই সবকিছু। আমার রান্না, আমার উপার্জন, আমার শ্রম, আমার কষ্ট মনে হচ্ছিল সবকিছু তাদের কাছে অদৃশ্য। সেদিন থেকেই আমি ভেবে রেখেছিলাম যে পরীক্ষাটা এবার থেকে শুরু হবে। পরদিন ভোরবেলা আমি শুধু নিজের জন্য নাস্তা বানিয়েছিলাম, ডিম, ফল, টোস্ট আর 1 কাপ ধোয়া ওঠা চা। সোফার উপর বসে আরাম করে খাচ্ছিলাম। ঠিক তখনই ঘুম চোখে নিয়ে নামলো রাশেদ। সে এসেই বলল,
আমার চা কোথায়? আমি বললাম নিজে বানিয়ে খাও। আমি তাকে বললাম এখন থেকে তো আলাদা খরচ, মনে আছে তো? তখন সে ফ্রিজের কাছে গেল এবং স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ ফ্রিজের ভিতরে যত যা কিছু ছিল, ডিম যাই ছিল, সবকিছুতে রঙিন স্টিকার লাগানো ছিল, মানে আমার নাম দেয়া ছিল। রাশেদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আর বলল, মেঘলা তুমি সমস্ত কিছুতেই শুধু স্টিকার লাগিয়েছো? আমি বললাম হ্যাঁ অবশ্যই, কারণ এখন থেকে খরচ আলাদা, যে যেটা কিনবে সেটা তার নামই থাকবে এবং সে শুধু সেটাই খেতে পারবে। রাশেদ তখন বলল, আসলে আমি ভাবিনি যে তুমি ব্যাপারটা এতটা সিরিয়াসলি নিবে। আমিও তখন বললাম, আমি তো সবসময় তোমার কথারই গুরুত্ব দেই রাশেদ। এরপর আমি অফিসে চলে গেলাম আর সে রান্নাঘরে শুধু দাঁড়িয়ে রইল। কি খাবে কি করবে তখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না। লিফটে নামতে নামতে আমার মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠেছিল। এটা কোনো আনন্দের হাসি ছিল না, প্রতিশোধেরও না, তবে সেটা ছিল সত্য জানার হাসি। যদি রাশেদ সত্যি সংসারটাকে দুই ভাগ করতে চায়, তাহলে সে সত্যিটা বুঝতে পারবে যে এই সংসারের প্রতিটা দেয়ালের ভার আমি একা কতটা বহন করতেছি। কিন্তু পরের শুক্রবারে যা ঘটলো তার জন্য কিন্তু কেউই প্রস্তুত ছিল না। সকালবেলায় শাহিদা বেগম এলেন এবং তার সাথে তার ছেলে সোহেল এবং তার স্ত্রী নীলা, তার বাচ্চা কাচ্চাও সবাই এসেছিল এবং আগের মতোই কয়েকটা খালি ডিব্বাও নিয়ে এসেছিল। তারা ভেবেই নিয়েছিল আজ হয়তো আগের মতো ওরকম বিশাল আয়োজন হবে। সেদিন রান্নাঘর ছিল একদম পরিষ্কার আর চুলা নিভেছিল। চুলায় কোনো রকমেরই কোনো রান্না চাপানো ছিল না। আমি শুধু ড্রয়িং রুমে বসে আরামসে শরবত খাচ্ছিলাম। শাহিদা বেগম চারপাশে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হলো, রান্না করনি এখনো? আমি ধীর কণ্ঠে বললাম, কোন রান্না? তখন সে বলল, আরে ওই যে শুক্রবারের দাওয়াতের রান্না। আমি মাথা নাড়ালাম আর বললাম, ওটা তখন ছিল যখন সমস্ত খরচ আমি একা বহন করতাম। কয়েক মুহূর্তের মধ্যে রাশেদ বেরিয়ে এলো এবং তার খুব অস্বস্তি এবং অস্বস্তির তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মেঘলা সত্যি কি আজ তুমি কিছু রান্না করনি? সোফাতে বসে থাকা অবস্থায় আমি রাশেদের দিকে তাকালাম। আরামসে বসেছিলাম আর হাতে শরবতের গ্লাসটা। তারপরে আমার এই শান্তের রূপটা দেখে ওটা ওদের কাছে অনেক বেশি অপমানের ছিল। আমি শুধু বললাম, করেছি তো করেছি, আজ আমি অনেক হিসাব করেছি। তখন শাহিদা বেগম খালি ডিব্বাগুলো বুকের সাথে চেপে ধরে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, হিসাব? এখন তুমি অফিসের হিসাব নিকাশ করো না তো? বাচ্চাগুলো খুবই ক্ষুধার্ত। সোহেল রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, একটুও ভাত রান্না হয়নি? তারপর তার পাশে থাকা নীলা কোনই দিয়ে তাকে আলতোভাবে একটা ধাক্কা দিল। তিনটি শিশু ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে বিভ্রান্তির চোখে শুধু চারিপাশে তাকাচ্ছিল। ওদের প্রতি আমার কোনোদিনও রাগ ছিল না, আজও নেই, আর ওরা আমার সন্তানও নয়। তারপরও সারাটা জীবন ওদের আমি এতটা দায়িত্ব পালন করে আসছিলাম যেন মনে হচ্ছিল ওদের সমস্ত দায়ভার আমার। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর বললাম, আজ কোনো ফ্রি পারিবারিক ভোজন নেই। ফ্রি শব্দটা যেন ঘরের ভিতরে একটা চরমভাবে আছড়ে পড়লো। শাহিদা বেগম তখন বললেন, ফ্রি? ফ্রি মানে কি বলতে চাও তুমি? তুমি আমাদেরকে ভিখারি মনে করো? না, তবে আমি এমন কিছু মানুষ দেখেছি যারা বছরের পর বছর খেয়েছে, নিয়েছে, চেয়েছে, ব্যবহার করেছে, সব কিছুই ঠিকঠাকভাবে করেছে, তবে একটা বারের জন্য একটা দিনও জিজ্ঞেস করেনি যে এই খরচগুলো কে দেয়। মুহূর্তের মধ্যে রাশিদের মুখটা একদম লাল হয়ে গেল আর বলল, মেঘলা সবার সামনে তুমি এসব করো না। তারপর আমি সরাসরি রাশিদের দিকে তাকালাম আর বললাম, তুমি তো শুরু করেছিলে, তুমি না বলেছিলে আমার পিছনে খরচ করতে করতে তুমি একদম ক্লান্ত হয়ে গেছো? তাই ভাবলাম যে সবাই জানুক তুমি আমার পিছনে কি কি খরচ করেছো। আমি ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলাম। সেখানে আগে থেকে রাখা ছিল একটা ফাইল। ফাইলটির ভিতরে অনেক অনেক কাগজ, সমস্ত খরচের হিসাব, তারিখ, রসিদ, কোনো কিছুরই মিথ্যে বা বাড়িয়ে বলার কোনো দরকার ছিল না। আমার পেশ আমাকে একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে যে প্রমাণের সামনে আবেগ কখনো কাজ করে না। আমি কাগজটা টেবিলের উপরে রাখলাম। প্রতি মাস শেষে সমস্ত খরচের হিসাব 18,000 টাকা, সবকিছু আমি একাই পরিশোধ করেছিলাম। দ্বিতীয় কাগজ ইন্টারনেট বিল, কারেন্ট বিল, সবকিছুর হিসাব, এটাও আমি দিয়েছি। আর তৃতীয় কাগজ আমার ঔষধের হিসাবও আমি দিয়েছি। শাহিদা বেগম তখন বিস্ময়ের চোখে চোখ পিটপিট করে বলেছিল, ওগুলো তো রাশেদ তোমাকে দিতে বলেছিল। আমি বললাম, রাশেদ বলেছে ঠিকই, ও দিতে বলেছে, তবে সমস্ত টাকা আমি নিজেই দিয়েছিলাম। টাকা দেওয়া আর বলা দুটো জিনিস এক নয়। সোহেল পরিবেশটা হালকা করার জন্য বলল, ভাবি এখন কি আমাদের খাওয়া দাওয়ারও হিসাব নেবেন নাকি? তারপর আমি আরেকটা কাগজ বের করলাম, প্রতি লোকমা না, আমি এটা শুধু বার্ষিক হিসাব। নীলা কাগজের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, 1,80,000 টাকা? আমি বললাম, হ্যাঁ, এটা শুধু শুক্রবারের দাওয়াতের খরচ, এখানে আরো অনেক খরচ আছে, জন্মদিনের উপহার, বাড়তি বাজার খরচ, এগুলো তো সব বাদই। শাহিদা বেগম একটা তাচ্ছিল্যের হাসি দিলেন আর বললেন, এখন কি পুরো পরিবারের বিল দেওয়াবে নাকি? আমি বললাম, না, আমার শুধু ধন্যবাদ পাওয়ার কথা ছিল, এখন যার যার খরচ সে নিজে নিজেই বহন করবে। রাশেদ আস্তে আস্তে সামনে এসে বলল, থামো, এবার যথেষ্ট হয়েছে। আমি বললাম, যথেষ্ট হয়েছে মানে? এবার তো সবেমাত্র কেবল শুরু হয়েছে। আমি ফ্রিজটা খুললাম, এখনো রঙিন স্টিকার গুলো জায়গা মতো লেগে আছে, বরং আগের চেয়ে আরো বেশি। পানির গায়ে মেঘলা লেখা, দুধের গায়েও মেঘলা লেখা, ফলের গায়ে মেঘলা, সবকিছুর গায়ে আমি মেঘলা মানে আমার নামের স্টিকারটা লাগিয়ে দিয়েছি। শাহিদা বেগম তখন বুকে হাত চাপা দিলেন আর বললেন, কি লজ্জা? আমি বললাম, না মা, এটা কোনো লজ্জা না, আর
আর যে সবকিছু বহন করে তাকেই নাকি পরগাছা বলা হয়। রাশেদ আমার হাত চেপে ধরলো, জোরে নয় তবুও যথেষ্ট। আমি সাথে সাথে ওর হাতটা সরিয়ে দিলাম আর বললাম, আমাকে চুপ করানোর জন্য কখনো আমার হাতের উপর হাত দিবে না। পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেল, এমনকি বাচ্চাগুলো আর আগের মতো কথা বলছে না। বছরেই প্রথমবার নীলা নিজেদের সঙ্গে আনা চিপস গুলো খুলে নিজেদের সন্তানকে খাওয়ানো শুরু করলো। রাশেদ এবার দাঁতে কিটমিট মেরে বলল, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। আমি তো টাকা দেই, প্রতি মাসে টাকা দেই, প্রতি মাসে তো আমি 5,000 করে টাকা দিই। আমি হেসে ফেললাম আর বললাম, তুমি নতুন নতুন ফোন, বন্ধুদের সাথে আড্ডা, দামি গ্যাজেট এসবের পিছনে এর চেয়ে বেশি টাকা খরচ করো। সোহেল একটা অস্বস্তির হাসি দিল আর বলল, ভাই এখন মনে হচ্ছে তুই বড় বিপদে পড়েছিস। রাশেদ ওর দিকে কড়া চোখে তাকালো আর আমি তখন ফোনটা বের করলাম আর বললাম, রাশেদ আরো একটা বিষয় আছে। আমি যৌথ টাকার খরচ দেখেছি। শাহিদা বেগমের মুখে স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে আমি বুঝলাম তার আগে থেকেই সবকিছুই জানতো। আমি বললাম, 8 মাস ধরে এই অ্যাকাউন্টে তুমি মাত্র 5,000 টাকা জমা দিয়েছো। সেই একই দিনে 3,500 টাকা তুলে তুমি তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছো। রাশেদ পাথরের মতো স্থির হয়ে গেল। তারপর রাশেদ ওর মায়ের দিকে তাকালো আর বলল, আম্মা। তখন ওর মা একটা অস্বস্তিকর নিয়ে বলল, আমার দরকার ছিল। আমি বললাম, আপনি তো খরচ পেতেনি, হাসপাতালের খরচ, ঔষধ, বাজার খরচ সবকিছু টাকা তো আপনাকে দেয়া হতো, কিন্তু তার পাশাপাশি সংসারের জন্য যে টাকাটা আপনার দেওয়ার কথা ছিল সেই টাকাটাও আপনি নিয়ে রেখেছেন। তারপর নীলা অবাক হয়ে বললেন, তার মানে ভাবি একই খরচ মাকে 2 বার দিচ্ছিলেন? আমি বললাম, ঠিক তাই। প্রথমবারের মতো কেউ কোনো উত্তর খুঁজে পেল না। ঘরের মধ্যে সেই অবিশ্বাস্য নীরবতা আমার কাছে তৃপ্তির মতো লাগছিল। হঠাৎ শাহিদা বেগম ডিব্বাগুলো টেবিলের উপর রেখে বলেছিল, এই সবের মূল কারণ কি জানো? তোমার নিজের কোনো সন্তান নেই বলে তুমি এমন করছো। মুহূর্তের মধ্যে ঘরের বাতাস বদলে গেল। রাশেদ চোখ বন্ধ করলো। সোহেল তাড়াতাড়ি করে বলল, আম্মা এসব কথা বলো না এখানে। কিন্তু ততক্ষণে কথাটা বেরিয়ে গেছে বিষের মতো। তখন তিনি বললেন, তাই তো তুমি এত মাতামাতি করছো টাকার আর হিসাবের জন্য। যাদের সন্তান থাকে তারা পরিবারের সাথে সবকিছু ভাগাভাগি করতে শেখে। কথাটা আমাকে আঘাত করলো গভীরভাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এতক্ষণ একটা সংগৃহীত গল্পের প্রথম পার্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।